আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। রমজানের পবিত্র এই মাসে বাসায় শত ব্যস্ততা সত্ত্বেও আশা করি তোমরা পড়াশোনা করতেছো। যেহেতু কলেজ বন্ধ, তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো স্যার, বিশেষ করে প্রথম বর্ষের ছাত্ররা প্রথম অধ্যায়ের কিছু জিনিস আমাকে দেখানোর জন্য অনুরোধ করেছো। সেই থেকে আজকে আমি তোমাদের ছোট্ট একটা ভিডিওতে যে অংশটা দেখাবো এটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং একটু প্র্যাকটিস করবে। এখান থেকে অবজেক্টিভ সহ অন্যান্য প্রশ্ন আসতে পারে। চলো দেখি প্রথম অধ্যায়ে যে যুক্তিবিদ্যার পরিচিতিও এই অধ্যায়টার নাম, যেখানে আমরা যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয়টা কি? যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। অর্থাৎ তোমাদের আগের ঘন্টায় বলেছি যুক্তিবিদ্যার শব্দ অর্থ কি, যুক্তিবিদ্যার মানে কি, সংজ্ঞা ইত্যাদি। এরপরে যদি তোমাদের প্রয়োজন হয় আমি ছোট ভিডিও দিয়ে এটা তোমাদের আরো জানানোর চেষ্টা করব। তো যুক্তিবিদ্যা এই উৎপত্তি ও ক্রমবিকাশ বলতে যুক্তিবিদ্যার এই আলোচনা চ্যাপ্টার বা এই বিজ্ঞান বা কলা কোথা থেকে শুরু হলো, কে শুরু করলো, কারা শুরু করলো, এই পর্যন্ত কতটা যুগ পার হয়েছে, এই আলোচনায় হলো যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনা। তোমরা জানো কোন জিনিসের শুরু হয় প্রথমে, এরপরে সেটা আস্তে আস্তে বিকাশ লাভ করে, এরপরে অনেক উন্নতি এবং পরিণত হয়, এক পর্যায়ে এটা চরম পর্যায়ে পৌঁছে। যুক্তিবিদ্যার উৎপত্তি থেকে শুরু করে ক্রমবিকাশ এবং চরম এই যে উন্নতি, চরম উন্নতিটা তোমরা শুনে অবাক হবে যে বর্তমানে যে ডিজিটাল যুগ, এই ডিজিটালাইজেশন চলতেছে, এই ডিজিটালাইজেশনে যে অবদান যুক্তিবিদ্যার কল্পনার বাইরে, বরং বলতে পারো যুক্তিবিদ্যা থেকে এই ডিজিটালাইজেশনের উৎপত্তি। তাহলে যুক্তিবিদ্যার পরিণতি কত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তো চলো শুরু করি যুক্তিবিদ্যা কোথা থেকে শুরু হলো, যুক্তিবিদ্যার যুগ কয়টি, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো আমি তোমাদের বলে দেখাইছি যে যুক্তিবিদ্যার যুগ চারটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ শুরু থেকে এ পর্যন্ত যুক্তিবিদ্যার ইতিহাসকে, যুক্তিবিদ্যার আলোচনার ইতিহাসকে চারটা প্রধান যুগে ভাগ করা যায়। এক, প্রাচীন যুগ। প্রাচীন যুগ মানে যুক্তিবিদ্যার শুরুর যুগ। কত সাল থেকে যুক্তিবিদ্যা শুরু হলো এবং কত সাল থেকে এই শুরুর যুগটা প্রাচীন যুগ হিসেবে পরিণত, সেটা আমি দেখাবো। এটা হলো প্রাচীন যুগ হলো 572 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ খ্রিস্ট জন্মেরও 570 বছরের পূর্ব থেকে খ্রিস্ট জন্মের 870 খ্রিস্টাব্দ পর পর্যন্ত এই যে একটা যুগ, প্রায় মনে করো 1200-1000 যুগ, কারণ 870 খ্রিস্টাব্দ আর এখানে প্রায় 400, 1200-1300 বছর। এই 1300 বছরের যুগটাকে যুক্তিবিদ্যার প্রাচীন যুগ বলা হয়। এটা যুক্তিবিদ্যার শুরুর যুগ। এখন এই প্রাচীন যুগের আলোচনাতে প্রথম যে কথাটা আসবে, এই প্রাচীন যুগ একটা শুরু তো আছে, কারা শুরু করলো তোমরা জেনে অবাক হবে। যুক্তিবিদ্যার ইতিহাসে যদিও সেগুলো নিয়ে খুব কম আলোচনা করা হয়, দর্শনের ইতিহাসে আলোচনা করা হয়। সেটা হলো সক্রেটিসেরও পূর্বে এক সোফিস্টের যুগ ছিল, তারা জ্ঞান আলোচনা করত, জ্ঞান শিখত, যুক্তি শিখত, যুক্তি আলোচনা করত, অনেকটা আমাদের ভারতবর্ষের চারবাক চালাদের মতো। তারা এটা টাকার বিনিময়ে বিক্রি করত, সেই সোফিস্ট যুগ। যদিও এটা যুক্তিবিদ্যার মধ্যে আলোচনা হয় না। এর পরের যুগ, যেখানে এই প্রাচীন যুগের প্রথম যে যুগটাকে আমরা আলোচনায় নিয়ে আসি, সেটাকে বলা হয় স্টোয়িক যুগ। স্টোয়িক যুক্তিবিদ্যা, ভালো করে মনে রাখবে কথাটা। কি যুক্তিবিদ্যা? স্টোয়িক যুক্তিবিদ্যা। স্টোয়িক, ভালো করে মনে রাখবে। এই স্টোয়িক যুক্তিবিদ্যার যিনি জনক, ইউক্লিড অফ মেগারা। ইউক্লিড অফ মেগারা, ভালো করে মনে রাখবে। এই স্টোয়িক যুক্তিবিদ্যার যে যাকে আমরা জনক বলতেছি, সেটা হলো ইউক্লিড অফ মেগারা। জনক এই প্রাচীন যুগের ইউক্লিড অফ মেগারা। ইউক্লিড অফ মেগারা ইনি সক্রেটিসের শিষ্য ছিলেন এবং প্লেটোর সমসাময়িক ছিলেন। সক্রেটিসের যত শিষ্য আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো প্লেটো, এবং এই প্লেটোর সমসাময়িক একজন
সক্রেটিসের শিষ্য ইউক্লিড অফ মেগারা, তিনি এই প্রাচীন যুগে স্টোইক বাদ নামে পরিচিত, তারা সেটা প্রচার করতেন। এখানে যে বিষয়গুলো আলোচনা হতো যুক্তিবিদ্যার প্রপোজিশন নিয়ে তারা আলোচনা করত। তোমরা নাম শুনেছো, প্রপোজিশন মানে বচন। যুক্তিবিদ্যায় ব্যবহৃত যে সেন্টেন্সের মানসিক ধারণা সেটা বচন, এই প্রপোজিশন নিয়ে তারা আলোচনা করত। প্রপোজিশন ট্রুথ নিয়ে আলোচনা করত, যেটা গুরুত্বপূর্ণ। প্রপোজিশন, ট্রুথ এবং রিজনিং। আমাদের বিস্তারিত লাগবে না। এই যে প্রাচীন যুগের প্রথম যে স্টোইকরা, এই স্টোইকরা কি কি নিয়ে আলোচনা করত? রিজনিং মানে যুক্তি, রিজনিং মানে কারণময়, রিজনিং মানে যুক্তি, ট্রুথ এবং প্রপোজিশন নিয়ে আলোচনা করত। তাহলে প্রাচীন যুগের আমরা একটা যুক্তিবিদ্যার একটা গ্রুপ পেলাম, যাদেরকে কি বলা হয়? স্টোইক যুক্তিবিদ্যা। দ্বিতীয় প্রাচীন যুগের আরেকটা যুক্তিবিদ্যা খুব বেশি প্রচলিত, তোমরা জানো, প্লেটোর যুক্তিবিদ্যা। যদিও প্লেটো তেমন কোনো যুক্তিবিদ্যার বই লিখে নাই, যুক্তিবিদ্যার বিশেষ কোনো নিয়ম পদ্ধতিও আবিষ্কার করে নাই, কিংবা যুক্তিবিদ্যা সম্পর্কে বিশেষ আলোচনা করে নাই, কিন্তু প্লেটোর বিখ্যাত যে গ্রন্থ রিপাবলিক, প্লেটোর বিখ্যাত একটা গ্রন্থের নাম হলো রিপাবলিক। প্লেটোর এই বিখ্যাত গ্রন্থ রিপাবলিকের মধ্যে প্লেটো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যে ডায়ালেক্টিক মেথড নিয়ে তিনি আলোচনা করেছেন, যেটা অনেকটা সক্রেটিসের আলোচনা, এই ডায়ালেক্টিক মেথড আলোচনা করতে গিয়ে তিনি যে বিষয়গুলো অবতারণা করেছেন সেগুলো আমরা বলতে পারি এটা প্লেটোর যুক্তিবিদ্যা। সেটা হলো তিনি আলোচনা করেছেন প্রকৃত সত্য আসলে কোন বিষয়টা, প্রকৃত সত্য কোন বিষয়টা, যেটা যুক্তিবিদ্যার একটা আলোচনার বিষয়। প্রকৃত সত্য আসলে কি, তার প্রকৃতিটা বা কি, আবার প্রকৃত মিথ্যা আসলে কি, প্রকৃত সত্য কি, প্রকৃত মিথ্যা কি। তোমরা যুক্তিবিদ্যার সংজ্ঞার মধ্যে দেখেছো যে যুক্তিবিদ্যার অন্যতম একটা প্রধান কাজ হলো প্রকৃত মানে কারেক্ট রিজনিংকে, অর্থাৎ সঠিক যুক্তিকে ভুল যুক্তি থেকে আলাদা করা, এটা যুক্তিবিদ্যার অন্যতম কাজ। সঠিক যুক্তিকে ভালো যুক্তি থেকে আলাদা করা, এই মিথ্যা যুক্তি থেকে আলাদা করা, সঠিক যুক্তিকে মিথ্যা যুক্তি থেকে আলাদা করা যুক্তিবিদ্যার অন্যতম একটা কাজ। এই কাজটার কথা তিনি আলোচনা করার চেষ্টা করেছিলেন রিপাবলিকে। দ্বিতীয় আরেকটা বিষয় আশ্রয় বাক্যের মধ্যে, তোমরা জানো যুক্তিবিদ্যার একটা যুক্তির যে বাক্যগুলো থাকে, কিছু আশ্রয় বাক্য থাকে এবং আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত আসে। এই আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্কটা, এটা কেমন হতে পারে বা কেমন, এই বিষয়টি তিনি আলোচনা করেছেন। আর যে বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা যুক্তিবিদ্যায় পড়ে থাকি, যৌক্তিক সংজ্ঞা, এই যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি কি, এই বিষয় নিয়ে প্লেটো আলোচনা করেছে। এই আলোচনাগুলোকে আমরা প্লেটোর যুক্তিবিদ্যা বলে থাকি। তাহলে আমরা প্রথম দেখলাম প্রাচীন যুগের কি, আমি আজকে শুধু প্রাচীন যুগের যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের আলোচনা করব এই ভিডিওটাতে। সেটা তাহলে প্রাচীন যুগের যুক্তিবিদ্যাকে প্রথম দুইটা পাইলাম। একটা হলো স্টোইক, যেটা ইউক্লিড অফ মেগারা আলোচনা করেছিলেন প্রপোজিশন, ট্রুথ এন্ড রিজনিং, প্রপোজিশন, ট্রুথ, রিজনিং। আর প্লেটোর যুক্তিতে যেটা আমরা পাইলাম, প্লেটো প্রথমে কি কথা বলেন, প্রকৃত সত্য কি বা প্রকৃত মিথ্যাটা কি। আর যুক্তিবিদ্যা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে সম্পর্কটা কেমন বা প্রকৃতিটা কি। আর যে বিষয়টা তিনি আলোচনা করেছেন যৌক্তিক সংজ্ঞার প্রকৃতিটা কি, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তাহলে সেটা হলো প্লেটো। প্রাচীন যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দিক হলো অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, তোমাদেরকে বলা হয়েছে। অ্যারিস্টটলকে কি বলা হয়? যুক্তিবিদ্যার জনক। তাহলে প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুক্তিবিদ্যাটা, সেটা হলো অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, বরং অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। দেখো যুক্তিবিদ্যা বললাম ওই সোফিস্টরা আলোচনা করতো, স্টোইকরা আলোচনা করেছেন, প্লেটো আলোচনা করেছেন। এই প্লেটোর ছাত্র হলো অ্যারিস্টটল। কিন্তু কেউ একদম সুশৃঙ্খল ভাবে সুনির্দিষ্ট নিয়ম কানুনের ভিত্তিতে কেউ আলোচনা করে না, এমন ভিত্তি দাঁড় করাইতে পারে না। অ্যারিস্টটল এমন ব্যক্তি যিনি যুক্তিবিদ্যাকে একটা সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা এবং নিয়মের মধ্যে
নিয়ে আসেন, এই জন্য তাকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। এখানে তিনি পদ নিয়ে আলোচনা করেন, তাহলে তোমরা জানো টার্ম যুক্তিবিদ্যায় এই যুক্তি বাক্যের মধ্যে যে পদ, এই পদের প্রকৃতি কেমন হবে, পদ কি, কোন জিনিসগুলো পদ হতে পারবে কি পারবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যুক্তি। এবং পদ কয় রকমের পদ আছে, বিভেদক নিয়ে তিনি আলোচনা করেছেন, বিধেয়ক নিয়ে আলোচনা করেছেন, জাতি উপজাতি সংজ্ঞা তোমরা জানো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এরপরে যুক্তির মৌলিক যে নিয়মগুলো, এই মৌলিক নিয়মগুলো তিনি প্রদান করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ডিকটাম ডি অমিনি অ্যাট নালো। এটা তোমাদের এই চ্যাপ্টারের বিষয় না, তারপরে খুব গুরুত্বপূর্ণ। ডিকটাম ডি অমিনি অ্যাট নালো আমি লিখতেছি না, যেহেতু শুধু যুগটা তোমাদের মনে রাখার জন্য বলতেছি। তাহলে এই যে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, এটা অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, কারণ তিনি পদ নিয়ে শুধু আলোচনা করেছেন। একটা কখন একটা শব্দ পদ হবে সেটা নিয়ে আলোচনা করেছেন, পদের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন, সংজ্ঞা দিয়েছেন, প্রকারভেদ আলোচনা করেছেন। দ্বিতীয়, সংজ্ঞা কি, সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। এরপরে বিধেয়ক নিয়ে আলোচনা করেছেন এবং যুক্তিবিদ্যার মৌলিক নিয়ম কানুনগুলো সম্পর্কে আলোচনা করেছেন। সবচেয়ে বড় সমানমান নিয়ে আলোচনা করেছেন এই অ্যারিস্টটল। এই কারণে এই সব আলোচনা অ্যারিস্টটলের পূর্বে এমন সুশৃঙ্খল ভাবে, ধারাবাহিক ভাবে ছিল না, এই জন্য অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। এখন আমরা তাহলে দেখো এই যুগটাকে আমরা এই পর্যন্ত এই ভিডিওটাকে এখানেই রাখবো। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমিক বিকাশের চারটা যুগ। একটা হলো প্রাচীন যুগ, যেটা 572-70 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল, আর যেটা মধ্যযুগ। মধ্যযুগ নিয়ে আমরা মধ্যযুগ, আধুনিক, সাম্প্রতিক যুগ নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ, এই কয়টা বিষয় তোমাকে মনে রাখতে হবে। যুক্তিবিদ্যার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। আমি আবার বলতেছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। এই যুগটা মনে রাখতে হবে। এবং কত সাল থেকে? 572 খ্রিস্টপূর্বাব্দ থেকে 870 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ, যেটা ধর্মীয় ভিত্তির উপরে আল-ফারাবি, ইবনে সিনা, আল-গাজালি ওনাদের যে যুক্তিবিদ্যা আলোচনার যুগ, ওটা হলো মধ্যযুগ। আধুনিক যুগ, যেটা যেখানে মনে করো সবচেয়ে বেশি তোমার যুক্তিবিদ্যার প্রচার প্রসার ঘটেছে এই আধুনিক যুগে। দার্শনিক লিবনিজ নাম শুনেছো, যিনি বাইনারি নাম্বার সিস্টেম 0-1 আলোচনা করে। এরপরে জর্জ বুল, এরপরে তোমরা দার্শনিক যুক্তিবিদ ডি মর্গান, ওনারা এই প্রাথমিক যা সনাতনী যুক্তিবিদ্যাকে প্রচলিত যুক্তিবিদ্যার মধ্যে থেকে বের করে একটা প্রতীকী যুক্তিবিদ্যায় রূপান্তর করে। আর সাম্প্রতিক যুগ, পাটার রাসেল আছে, ফ্রেগে আছে, উইটগেনস্টাইন, এমনকি জর্জ বুল এবং ডি মর্গানও আধুনিক যুগের মধ্যে, সাম্প্রতিক যুগের মধ্যেই পড়ে। আশা করি তোমরা যুক্তিবিদ্যা ইতিহাসের 4টা যুগ বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।